অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম হুমায়ুন স্যারের লেখা সেদিন চৈত্র মাস। আজ পড়ে শোনাব সেদিন চৈত্র মাসের চতুর্থ পর্ব। আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন এবং অবশ্যই জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই বই অডিও বুক আকারে আপলোড করতে। শুরু করছি সেদিন চৈত্র মাসের চতুর্থ পর্ব। শফিকের বাবা নান্দিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জয়নাল সাহেবকে তার ছাত্ররা ডাকত ডিকশনারি স্যার। কোনো বিচিত্র কারণে তিনি ইংরেজি ডিকশনারি মুখস্থ করে ফেলেছিলেন। ক্লাসে ঢোকার সময় তার হাতে একটা ডিকশনারি থাকত। রোল কলের আগে ডিকশনারিটা কোনো একজনের দিকে বাড়িয়ে বলতেন, একটা কিছু ধর, দেখি আমি পারি কি না, কঠিন কোনো শব্দ খুঁজে বের করবি। এই খেলা কিছুক্ষণ চলার পর তিনি হৃষ্টচিত্তে রোল কল করতেন। যথারীতি ক্লাস শুরু হতো। ডিকশনারি মুখস্থের পরীক্ষা তিনি যে শুধু ছাত্রদের দিতেন তা না, মাঝে মাঝে বিশিষ্টজনদের কাছেও দিতে হতো। স্কুল ইন্সপেকশনে একবার শিক্ষা অফিসার একরাম উদ্দিন সাহেব এসেছিলেন। তিনি হঠাৎ জয়নাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, শুনলাম আপনাকে সবাই ডিকশনারি স্যার ডাকে, সত্যি সত্যি ডিকশনারি মুখস্থ করে ফেলেছেন নাকি? তিনি কিছু বললেন না, লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে থাকলেন। হেডমাস্টার সাহেব বাবু হরিগোপাল রায় MA BT গোল্ড মেডেল বললেন, কথা সত্যি, আপনি পরীক্ষা করে দেখতে পারেন, ডিকশনারি এনে দেই। একরাম উদ্দিন সাহেব গম্ভীর মুখে বললেন, ডিকশনারি লাগবে না, দেখি ক্যান্টার শব্দের মানে বলুন। জয়নাল সাহেব নিচু গলায় বললেন, ক্যান্টার হলো ঘোড়ার চলা, খুব দ্রুতও না আবার খুব হালকা চালেও না, মাঝামাঝি। হয়েছে, এখন বলুন স্কুইন্ট কি? জয়নাল সাহেব অতি বিনীত ভঙ্গিতে বললেন, ট্যারা চোখ। হয়েছে, জেদ দিয়ে জিজ্ঞাসা করি, জিথার কি? স্যার, এটা একটা বাদ্যযন্ত্র। একরাম উদ্দিন সাহেব আর কিছু বললেন না, গম্ভীর হয়ে গেলেন। স্কুল ইন্সপেকশন শেষ করে ঢাকায় ফিরে গেলেন। কিছুদিন পর জয়নাল সাহেব তার কাছ থেকে একটা পার্সেল পেলেন। সেখানে একটা চিঠি এবং চিঠির সঙ্গে চামড়ায় বাঁধাই করা একটা ডিকশনারি। সেই চিঠি এবং ডিকশনারি জয়নাল সাহেবের সঙ্গে এখনও আছে। আগে প্রায়ই চিঠি বের করে পড়তেন, কাগজটা ন্যাতা ন্যাতা হয়ে গেছে বলে এখন আর পড়েন না। ডিকশনারির ভেতরে ভাঁজ করে রেখে দিয়েছেন। অবশ্যই পড়ার প্রয়োজনও বোধ করেন না, চিঠির পুরোটাই তার মুখস্থ। চিঠিতে একরাম উদ্দিন লিখেছেন, জনাব ডিকশনারি, আর্জ গুজার, আশা করি আল্লাহ পাকের অসীম অনুগ্রহে মঙ্গলমত আছেন। অনেক বিচিত্র কর্মকাণ্ডের জন্য মনুষ্য সমাজ খ্যাত। আপনার ডিকশনারি মুখস্থ তার মধ্যে পড়ে। আপনি জটিল কর্ম সমাধা করেছেন, আপনাকে অভিনন্দন। আপনাকে দেখিয়া আপনার ছাত্ররাও মুখস্থ বিদ্যায় আগ্রহী হইবে ইহা অনুমান করিতে পারি। এর ভালো দিক অবশ্যই আছে। আপনাকে উপহারস্বরূপ একটা ডিকশনারি পাঠাইলাম। ডিকশনারিটা পুরাতন হইলেও আপনার পছন্দ হইবে। আল্লাহ পাক আপনাকে ভালো রাখিবেন, ইহাই আপনার প্রতি আমার শুভকামনা। ইতি একরাম উদ্দিন খান। চামড়ায় বাঁধানো এই ডিকশনারি জয়নাল সাহেবের অতি প্রিয় বস্তুর একটি। তিনি প্রতিদিন কিছু সময় ডিকশনারি নিয়ে বসেন, পাতা উল্টান, শব্দগুলো দ্রুত পড়েন, সবসময় চর্চায় থাকেন। মুখস্থ বিদ্যা চর্চার জিনিস।
কোরআনে যারা হাফেজ তাদেরকেও প্রতিদিন কিছু সময় কোরআন পাঠ করতে হয়। জয়নাল সাহেব বর্তমানে বাস করেন খিলগাঁয়ের এক হোটেলে, বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, 2 তলা, 23 নম্বর ঘরে। এখানে থাকার জন্য তাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, কারণ বেঙ্গল হোটেলের মালিক মনসুর তার এক সময়ের ছাত্র। হোটেলে থাকা খাওয়ার বিনিময়ে তিনি মনসুরের 4 ছেলে মেয়েকে দুবেলায় ইংরেজি পড়ান। মনসুর তাকে যথেষ্টই ভক্তি শ্রদ্ধা করে। যতবারই দেখা হয় ততবারই বলে, টাকা পয়সা লাগলে বলবেন, লজ্জা করবেন না। ছাত্র এবং পুত্রের মধ্যে বেশ কম কিছু নাই। এটা আপনারই কথা, আমার কথা না। এত জ্ঞানের কথা আমি জানি না। তিনি টাকা পয়সার ভয়াবহ টানাটানির মধ্যে থাকেন। তারপরও মনসুরের কাছে এখনো পর্যন্ত কিছু চাননি। আজ মনে হয় চাইতে হবে। তার হাতে কোনো টাকা পয়সা নাই। সকাল থেকে ইচ্ছা করছে ছেলেকে দেখতে। ছেলে থাকে কলা বাগানের গলির ভেতর। খিলগা থেকে হেঁটে হেঁটে ছেলের কাছে যাওয়া সম্ভব না। গত রাতে তিনি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছেন। একটা খাটের উপর ছেলে, ছেলের বউ মীরা এবং তাদের মেয়ে নিশো বসে আছে। 3 জনই ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার শব্দ শুনে তিনি তাদের কাছে গেলেন। অবাক হয়ে বললেন, কি হয়েছে? মীরা বলল, বাবা, ও ইংরেজি পরীক্ষায় ফেল করেছে, এখন কি হবে বাবা? তিনি বললেন, সে তো ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে MA ডিগ্রি পেয়েছে। MA ডিগ্রি তো সহজ ব্যাপার না। মীরা চোখ মুছতে মুছতে বলে, তাকে 10টা শব্দের অর্থ জিজ্ঞেস করেছে, একটাও পারে নাই। তিনি ছেলের পিঠে হাত রেখে বললেন, কি কি শব্দ জিজ্ঞেস করেছে আমাকে বল দেখি। কান্নার সময় পাওয়া যাবে, শব্দগুলো বল। শফিক ফোপাতে ফোপাতে বলল, কার্প। কার্প পারিস নাই? কার্প হলো একটা ভার্ব, নাউন না। এর মানে কমপ্লেইন কন্টিনিউয়াল অ্যাবাউট আনইম্পর্টেন্ট ম্যাটার। সহজ বাংলা হলো ঘ্যান ঘ্যান করা। আর কি পারিস নাই বল দেখি। স্বপ্নের এই পর্যায়ে তার ঘুম ভেঙে গেল। বালিশের নিচ থেকে ঘড়ি এনে দেখেন রাত বাজে 2টা। বাকি রাত তার ঘুম হয় নাই। তিনি কিছুক্ষণ শুয়ে, কিছুক্ষণ বসে, কিছুক্ষণ হোটেলের বারান্দায় হাঁটাহাঁটি করে সময় পার করেছেন। ছেলের জন্য খুব মন খারাপ লেগেছে। তার কোনো বিপদ হয়নি তো? আল্লাহ পাক বিপদ আপদের খবর মানুষের কাছে ইশারার মাধ্যমে পৌঁছান। একবার তিনি স্বপ্নে দেখেছিলেন লাল রঙের একটা সাপ কামড় দিয়ে তার ডান পায়ের বুড়া আঙুল কামড়ে ধরেছে। তিনি অনেক ঝাঁকাঝাঁকি করেও সাপটা ছাড়াতে পারছেন না। এই স্বপ্ন দেখার কিছুদিন পরই স্কুলের বারান্দায় পিছলে পড়ে তার ডান পা ভেঙে যায়। স্বপ্নের অর্থ তো অবশ্যই আছে, সবাই সব অর্থ ধরতে পারে না। শফিক তার আদরের ছেলে। ছেলে আশেপাশে থাকলে তার এত ভালো লাগে যে গলা ভার ভার লাগে, মনে হয় কেঁদে ফেলবেন। ছেলের দিকে এই জন্যই তিনি বেশিক্ষণ তাকিয়ে থাকেন না। তিনি নিশ্চিত বেশিক্ষণ তাকিয়ে থাকলে অবশ্যই তার চোখে পানি আসবে। ছেলে তখন অতি ব্যস্ত হয়ে বলবে, বাবা কি হয়েছে? ছেলেকে তখন মিথ্যে করে বলতে হবে কিছু হয় নাই, চোখে কি যেন পড়েছে। ছাত্র এবং পুত্র এই 2 শ্রেণীর কাছে মিথ্যা বলা গুরুতর অন্যায়। তার এখন উচিত ছেলের সংসারে বাস করা, নিজের জন্য না, নাতনিটার জন্য। তিনি তাদের সঙ্গে থাকলে নিশোকে ভালো মতো ইংরেজিটা ধরিয়ে দিতে পারতেন। বিদেশি ভাষা অল্প বয়সে ধরিয়ে দিতে হয়। মগজ নরম থাকতেই কাজটা করতে হয়। মগজ একবার শক্ত হয়ে গেলে বিরাট সমস্যা। ছেলের সংসারে বাস করা তার কাছে কোনো ব্যাপার না, ব্যাগ সুটকেস নিয়ে চলে গেলেই হয়। ছেলে খুবই খুশি হবে, সে অনেকবার তাকে বলেছে।
ব্যাগ সুটকেস নিয়ে টানাটানি পর্যন্ত করেছে। নানা কারণে ছেলের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। তাদের একটা মাত্র শোবার ঘর, একটাই বাথরুম। সে বাথরুম শোবার ঘরের সঙ্গে। তাকে রাতে কয়েকবার বাথরুমে যেতে হয়। বাথরুম পেলে তিনি কি করবেন? ছেলে এবং ছেলের বউকে ঘুম থেকে তুলে তারপর বাথরুম যাবেন? এক রাতে তাদের কয়বার ঘুম থেকে তুলবেন? ধরা যাক তারপরও তিনি থাকতে গেলেন। সঙ্গে সঙ্গে এই খবর ছেলের মার কানে যাবে। এই মহিলা বাস করেন তার বড় মেয়ের সঙ্গে। মহিলার আছে কার্ভ সমস্যা, তুচ্ছ বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করা। তিনি শুরু করবেন ঘ্যান ঘ্যান। তুমি ছেলের সংসারে সুখে থাকবে, আমি কেন মেয়ে জামাইয়ের সঙ্গে থাকবো? তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। মেয়ে জামাইয়ের সংসারে আমি আর থাকবো না, প্রয়োজনে আমি তোমার হোটেলে এসে থাকবো। এই মহিলার মাথায় সামান্য ছিট আছে। বিছানা বালিশ নিয়ে হোটেলে চলে আসতে পারে, যদি আসে বিরাট সমস্যা হবে। স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে ছেলের কাছে থাকতে যাবেন, সেটা এই মুহূর্তে অসম্ভব। ছেলে খুব খারাপ অবস্থায় আছে। তার নিজেরই দিন চলে না। কোন চাকরিতে সে স্থির হতে পারছে না। তার সংসারে বিরাট অভাব। বিয়ের সময় বৌমাকে তার মা সামান্য কিছু গয়না দিয়েছিলেন, সোনার চুড়ি, চেইন, কানের দুল। এখন বৌমার শরীরে কোনো সোনাদানা নেই। বিবাহিত মেয়েরা সবসময় গায়ে কিছু না কিছু সোনা রাখে। এই মেয়ের গায়ে কিছুই নাই। কেন তা কি জানেন না? ঠিকই জানেন। এমন যাদের সংসারের অবস্থা, তাদের ঘাড়ে দুই বুড়ো বুড়ি সিন্দাবাদের ভূতের মতো চেপে বসতে পারেন না। সিন্দাবাদকে মাত্র একজন বুড়োকে কাঁধে নিতে হয়েছে, এখানে তারা দুইজন। আজ শুক্রবার, জয়নাল সাহেবের ছুটির দিন। ছাত্র পড়াতে যেতে হবে না। তারপরেও তিনি ঠিক করলেন যাবেন। মনসুরের কাছ থেকে কিছু টাকা ধার করবেন। ছেলের বাড়িতে খালি হাতে উপস্থিত হওয়া ঠিক না। বাচ্চা একটা মেয়ে আছে, তার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। শিশুকন্যাকে উপহার দেবার বিষয়ে নবীজির হাদিসও আছে। যে ব্যক্তি তার শিশুকন্যার জন্য উপহার নিয়ে যায়, সে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে খাদ্যদানের পুণ্য সঞ্চয় করে। জয়নাল সাহেব সকাল 8টায় মনসুরের বাড়িতে উপস্থিত হয়ে শুনলেন কিছুক্ষণ আগে মনসুর তার ছেলে মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেছে, আজ আর ফিরবে না। তিনি হোটেলে ফিরে এলেন। অনেক চিন্তা ভাবনা করে হোটেলের ম্যানেজার কাইস মিয়ার কাছে গেলেন। ধার হিসেবে 100 টাকা পাওয়া যায় কিনা। কাইস মিয়া গম্ভীর গলায় বলল, স্যারের হুকুম ছাড়া টাকা পয়সার লেনদেন আমার জন্য নিষেধ আছে। তিনি নিজের ঘরে এসে এখন কি করা উচিত ভাবতে বসলেন। হেঁটে হেঁটে রওনা দেবেন, যতক্ষণ পারবেন হাঁটবেন, তারপর রিক্সা নিয়ে নেবেন। ছেলের বাসায় পৌঁছে মীরাকে বলবেন রিক্সা ভাড়াটা দিয়ে দিতে। সমস্যা হবে যদি মীরার কাছে রিক্সা ভাড়া না থাকে। থাকবে নিশ্চয়ই। মেয়েদের কাছে গোপন কিছু টাকা সবসময়ই থাকে। তবে তিনি চেষ্টা করবেন হেঁটে হেঁটে যেতে। বিশ্রাম করতে করতে যাবেন। সমস্যা কি, সঙ্গে ছাতা থাকতে হবে। বৃষ্টি বাদলার দিন, কখন বৃষ্টি নামে তার ঠিক নাই। ছাতা একটা জোগাড় করতে হবে। তার নিজের ছাতা গত বছর বর্ষার সময় হারিয়ে ফেলেছিলেন, আর কেনা হয়নি। ম্যানেজার কায়েস মিয়ার কাছে ছাতা চাইলে সে কি ছাতা জোগাড় করে দেবে না? সে বলবে স্যারের হুকুম ছাড়া ছাতা দিতে পারবো না। দরজায় ঠুকঠুক করে টোকা পড়ছে। শফিক এই ভঙ্গিতেই দরজায় টোকা দেয়। সে কি এসেছে? জয়নাল সাহেবের বুকে ছলাৎ করে একটা শব্দ করল। তিনি মনের উত্তেজনা গোপন করে কোলের উপর ডিকশনারি নিতে নিতে বললেন, দরজা খোলা। কোলে ডিকশনারি নেওয়ার পেছনে কারণ হলো, যদি শফিক হয় তাহলে তার সঙ্গে কথাবার্তা বলবেন ডিকশনারির পাতা উল্টাতে উল্টাতে। যেন ছেলে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। সে দেখা করতে এলেও কিছু না, না এলেও কিছু না।
বাবা, কেমন আছো? ভালো, বস। তিনি আর চোখে ছেলের দিকে তাকাচ্ছেন। ছেলে কোথায় বসে এটা দেখার বিষয় আছে। সে চেয়ারে বসতে পারে, তাহলে বাবার কাছ থেকে অনেকটা দূরে বসা হয়। আবার বাবার কাছে খাটে বসতে পারে, তার ধারণা ছেলে বাবার কাছাকাছি বসবে। দেখা যাক অনুমান সত্য হয় কিনা। শফিক খাটে এসে বসল। তিনি ডিকশনারির পাতা উল্টাতে উল্টাতে বললেন, বৌমার শরীর কেমন? ভালো। নিশো? সেও ভালো। টিফিন ক্যারিয়ার করে কি এনেছিস? মীরা সকালবেলা খিচুড়ি মাংস রান্না করেছিল, তোমার জন্য নিয়ে এসেছি। বাবা, তুমি নাস্তা করে ফেলেছ? এত বেলা পর্যন্ত না খেয়ে থাকবো নাকি? দুপুরে খেও, কাউকে বলবে গরম করে দেবে না? দেবে। বাসি খাবার খেয়ে কোনো আরাম নাই। দেখি তো টেবিলের উপর একটা চামচ আছে কিনা, গরম গরম খাই। জয়নাল সাহেব খুব আরাম করে খাচ্ছেন। ঘরের রান্নার স্বাদ তুলনাবিহীন। খেতে খেতেই তিনি লক্ষ্য করলেন শফিক বালিশের নিচে কিছু রাখল। এটা শফিকের স্বভাব। যতবারই আসে বালিশের নিচে টাকা পয়সা রেখে যায়, গোপনে রাখে। সরাসরি বাবার হাতে তার টাকা দিতে লজ্জা লাগে। বালিশের নিচে শফিক যখন টাকা রাখে, তখন তিনি নিজেও এমন ভাব করেন যেন দেখতে পাননি। তোর মার কোনো খবর আছে? মা ভালো আছেন। বাবা শোনো, আমি নতুন একটা চাকরি পেয়েছি। কি চাকরি? একজন বিশাল বড় লোকের পার্সোনাল ম্যানেজার। কাজটা কি? মাত্র তো জয়েন করেছি, এখনো বুঝতে পারছি না কাজটা কি। যে কাজই করবি মন দিয়ে করবি। কাজটা টিকবে কিনা বুঝতে পারছি না। যদি টেকে, বড় একটা বাসা ভাড়া করব, তোমাকে আর মাকে আমার সঙ্গে রাখবো। আমাদের জন্য চিন্তা করিস না, আগে ঋণ মুক্ত হ। ঋণ আছে না? আছে। পাইলে তোর মার কাছে কিছু টাকা পয়সা দিস। আমারই দেওয়া উচিত, আমি তো আর পারছি না। টাকা হাতে থাকলে ওই মহিলার মেজাজ খুব ভালো থাকে। এমনিতে ঘ্যান ঘ্যানের স্বভাব। তুচ্ছ বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করার ইংরেজিকে কি বলে বল দেখি? জানি না বাবা। বলিস কি? তুই না ইংরেজির ছাত্র? তুচ্ছ বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করার ইংরেজি হলো CARP। তুমি কি এখনো ডিকশনারি মুখস্থ করেই যাচ্ছ? অসুবিধা কি? শুধু শুধু ভারী একটা বই মাথায় নিয়ে বসে থাকো। বাবা, তুমি আর খেও না। সকালে নাস্তা খেয়ে এতটা খিচুড়ি খাওয়া ঠিক না, শরীর খারাপ করবে। বৌমার রান্নার হাত ভালো, তোর মায়ের চেয়েও ভালো। খেয়ে মজা পেয়েছি। তোর মা আসলে রান্না বান্না কিছু জানে না, ঘ্যান ঘ্যান করে কুল পায় না, রাঁধবে কখন? বৌমাকে মনে করে বলিস খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। বলবো। বৌমাকে সুখে রাখার চেষ্টা করবি। যে ব্যক্তি মাতা, স্ত্রী এবং কন্যা এই 3 শ্রেণীকে সুখে রাখে, আল্লাহ পাক তার জন্য 3টা রহমতের দরজা খুলে দেন। শফিক বলল, বাবা আমি উঠি, আমাকে একটু নারায়ণগঞ্জ যেতে হবে। নারায়ণগঞ্জ কি জন্য? স্যার একটা কাজে পাঠাচ্ছেন, একজনকে কিছু ফলমূল দিয়ে আসতে হবে। একটু অপেক্ষা কর, টিফিন ক্যারিয়ারটা ধুয়ে দিই। খিচুড়ি সব খেয়ে ফেলেছ? তোমাকে ধুতে হবে না, বাসায় নিয়ে ধুলেই হবে। ছেলে চলে যাচ্ছে, জয়নাল সাহেবের খুব খারাপ লাগছে। ছেলের সঙ্গে আজ গল্পই হলো না। কিছুক্ষণ থাকতে বললে অবশ্যই থাকবে, থাকতে বলা ঠিক হবে না। সে একটা কাজে যাচ্ছে। সবচেয়ে ভালো হয় ছেলের সঙ্গে নারায়ণগঞ্জ চলে যাওয়া, একসঙ্গে কিছুক্ষণ ঘুরবেন। তাছাড়া নারায়ণগঞ্জ তার দেখা হয়নি। নারায়ণগঞ্জ যাতা শহর না, বাংলার ডান্ডি। বাবুল। জি বাবা। নারায়ণগঞ্জ যাবে কিভাবে? বাসে?
অফিস থেকে আমাকে একটা গাড়ি দিয়েছে। চিন্তা করছি তোর সঙ্গে নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসবো কিনা। নারায়ণগঞ্জ কখনো যাইনি, তুই তোর কাজ করলি, আমি গাড়িতে বসে থাকলাম। শফিক বলল, চলো রেডি হয়ে নাও। রেডি তো আছি। তিনি ডিকশনারি হাতে উঠে দাঁড়ালেন। শফিক বলল, তুমি ডিকশনারি নিচ্ছ কেন? তিনি বললেন, হাতের কাছে থাকলো অসুবিধা কি, সময়ে অসময়ে চোখ বুলালাম, সবসময় চর্চার উপর থাকা দরকার। গাড়িতে উঠে এসে তার খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে জীবনটা আসলেই সুন্দর এবং তিনি একজন সুখী মানুষ। রাস্তা ভর্তি মানুষজন, তাদের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। সবাই কেমন সুখী সুখী, বিশেষ করে ফুলওয়ালি মেয়েগুলোকে। তারা বেলি ফুল নিয়ে ছুটোছুটি করছে। কি সুন্দর করেই না বলছে, ফুল নিবেন ফুল। একটা বেলি ফুলের মালা কিনলে খারাপ হয় না। শফিককে কি বলবেন একটা মালা কিনে দিতে? তার হাত খালি। বালিশের নিচ থেকে টাকাটা আনা হয়নি। শফিকের সামনে টাকা আনতে লজ্জা লাগলো বলে আনেননি। এখন মনে হচ্ছে টাকাটা থাকলে ভালো হতো। শূন্য পকেটে ঢাকার বাইরে যাওয়া হচ্ছে, এটা ঠিক না। অবশ্য ছেলের সঙ্গে আছে, ছেলের সঙ্গে থাকা অনেক বড় ব্যাপার। ছেলে পাশে থাকলে বুকে হাতির বল থাকে। বাবুল। জি বাবা। পুলিশ সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে বলবি। শফিক অবাক হয়ে বলল, পুলিশ সংক্রান্ত সমস্যা হলে তোমাকে বলবো কেন? পুলিশের সঙ্গে তোমার কি? ঢাকা সাউথের পুলিশ কমিশনার আমার ছাত্র। তাই নাকি? জয়নাল সাহেব আনন্দিত গলায় বললেন, মজার ইতিহাস। গত পরশুদিন বিকেলবেলা সায়েন্স ল্যাবরেটরির সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার সামনে ঘ্যাস করে একটা পুলিশের গাড়ি থামল। তাকিয়ে দেখি একজন পুলিশ অফিসার নামছেন। আশপাশে সবাই তটস্থ, আমিও তাকিয়ে আছি। দেখি পুলিশ অফিসার এসে আমার সামনে দাঁড়ালো। তারপর কিছু বোঝার আগেই ঝুপ করে আমার পা ছুঁয়ে সালাম করতে করতে বলল, স্যার আমি আপনার ছাত্র। আমি বললাম, তা কেমন আছো বাবা? সে বলল, স্যার গাড়িতে ওঠেন, আমি আপনাকে বাসায় নিয়ে যাব। আমার স্ত্রীকে আমি আপনার কথা বলেছি, সে বিশ্বাস করে না কেউ পুরো ডিকশনারি মুখস্থ করতে পারে। আজ প্রমাণ হয়ে যাবে। গিয়েছিলে বাসায়? হ্যাঁ। তার স্ত্রীর নাম কেয়া। ঢাকা ইউনিভার্সিটিতে জিওগ্রাফিতে মাস্টার্স করেছে। ওদের একটাই ছেলে, ছেলের নাম টগর। সানবিন নামে একটা ইংরেজি স্কুলে 3rd গ্রেডে পড়ে। খুব ভালো ছাত্র, প্রতিবার ফার্স্ট হয়, শুধু এইবার 3rd হয়েছে। পরীক্ষার আগে আগে জ্বর হয়েছে বলে রেজাল্ট ভালো হয়নি। তুমি দেখি বাড়ির সব খবর নিয়ে চলে এসেছো। অনেকক্ষণ ছিলাম, রাতে খেয়ে এসেছি। কেয়ার রান্নার হাত ভালো, বেশ ভালো। ইংরেজি পরীক্ষা দাওনি? দিয়েছি। কেয়া আর তার স্বামী দুজনেই ডিকশনারি নিয়ে বসেছিল। কোনো শব্দ মিস করেছো? আরে না, মিস করব কেন। এর মধ্যে টগরও একটা শব্দ জিজ্ঞেস করলো, ভায়োলেট। আমি ভাব করলাম যে এই শব্দটার মানে জানি না। টগর খুবই খুশি হলো যে আমাকে আটকাতে পেরেছে। শফিক হাসতে হাসতে বলল, বাবা তুমি সুখেই আছো। জয়নাল সাহেব আনন্দিত গলায় বললেন, পথে যদি গাড়ি ট্রাফিক সিগনালে থামে আর কোনো ফুলআলি পাওয়া যায় তাহলে একটা বেলি ফুলের মালা কিনে দিস তো। মালা দিয়ে কী করবে? কিনলাম আর কি। নবীজির হদিস মনে আছে না? জোটে যদি শুধু একটি খাদ্য কিনেও ক্ষুধার লাগি, 2টি পয়সা জোটে যদি কভু ফুল কিনে নিও হে অনুরাগী। শফিক গাড়ি থামিয়ে 4টা ফুলের মালা কিনল। একতলা বাড়ি, বাড়ির সামনে ফুল বাগান।
বাগানে যত্ন নেওয়া হয় এটা বোঝা যাচ্ছে। বাড়ির সামনে গোল বারান্দা মতো আছে, সেখানে সিলিং থেকে ফুলের টব ঝুলিয়ে দেওয়া হয়েছে। বারান্দায় বেতের চেয়ার পাতা, সব মিলিয়ে কেমন সুখী সুখী ভাব। যে মহিলা দরজা খুললেন তার মুখও সুখী সুখী, মোটা সোটা একজন মহিলা। মাথার চুল লালচে, মনে হয় মেহেন্দি দিয়ে রং করেছেন। মুখ ভর্তি পান। এই বয়সেও ভদ্র মহিলা যথেষ্ট রূপবতী। পাতলা ঠোঁট, বড় বড় চোখ, মুখ গোলাকার, যেন কম্পাস দিয়ে মুখ আঁকা হয়েছে। শফিক বলল, ম্যাডাম, আমার নাম শফিকুল করিম। আমি মবিনুর রহমানের পিএ। স্যার আপনার জন্য কিছু ফল পাঠিয়েছেন। আমার জন্যই পাঠিয়েছেন এটা তো নিশ্চিত হয়ে বলছেন কিভাবে? আপনি তো আমাকে চেনেন না। আমার ছবি দেখার কথাও না। আপনার স্যারের কাছে আমার কোনো ছবি নেই। আসুন, ভেতরে আসুন। শফিক বসার ঘরে ঢুকল। জুতা খুলে আসুন। কাউকে জুতা খুলে ঘরে ঢুকতে বলা খুবই অভদ্রতা। এই অভদ্রতা বাধ্য হয়ে করছি। শফিক বসার ঘরে ঢুকে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর করেই না ঘরটা সাজানো। মেঝেতে শীতল পাটি বিছানা, সোফা নেই, কুশনের ওপর বসার ব্যবস্থা। প্রতিটি কুশন সাদা ওয়ার দেওয়া, যেখানে সূচির কাজ আছে। নীল সুতোয় করা নকশা, দেওয়ালে বাঁশের ফ্রেমে জল রঙের সুন্দর ছবি। ভদ্রমহিলা শফিকের দিকে তাকিয়ে বললেন, ঘরে ঢুকলেই শান্তি শান্তি ভাব হয় না? জি হয়, আমার কিন্তু হয় না। ঘর সাজানোর শখ আমার মেয়ের, আমার না। বসুন। আমি ছাত্র পড়িয়ে কুল পাই না, ঘর সাজাবো কি? শফিক বসল। ভদ্রমহিলা শফিকের সামনে বসতে বসতে বললেন, আমাকে ফল পাঠানো খুবই হাস্যকর ব্যাপার। আমি ফল খাই না। যে কোনো ফল দেখলেই আমার অ্যাসিডিটি হয়। আমার মেয়েও খায় না। আমার আত্মীয় স্বজনের বাড়িতে যে পাঠাবে সেটাও সম্ভব না। আমার লোকবল নেই। একটা মেয়ে নিয়ে সংসার। আপনি যদি ঠিকানা লিখে দেন, আমি আপনার আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দেব। আমার সঙ্গে গাড়ি আছে। আপনাকে ফল নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে না। ম্যাডাম, আমার কোনো অসুবিধা নেই। আপনার অসুবিধা না থাকতে পারে, আমার আছে। ম্যাডাম, আমাকে তুমি করে বলবেন। তুমি করে বলবো কেন? লায়লা প্রশ্নটা এমনই কঠিন করে বললেন যে শফিক হকচকিয়ে গেল। মহিলা তাকিয়ে আছেন এক দৃষ্টিতে, যেন প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত দৃষ্টি ফেরাবেন না। আপনার নাম শফিক, তাই না? জি ম্যাডাম। আপনি আমার প্রতি অতি বিনয় দেখাচ্ছেন, তার কারণ আপনার স্যার আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। এই থেকে আপনার ধারণা হয়েছে আমি বিশেষ নই। আসলে কিন্তু তা না। কাজেই প্রতি সেকেন্ডে একবার করে ম্যাডাম ডাকা বন্ধ। জি আচ্ছা, কি ডাকবো? কিছু কি ডাকতেই হবে? মহিল আবারও আগের মতো কঠিন চোখে তাকিয়ে আছেন। শফিক অস্বস্তি বোধ করছে। হঠাৎ করে ভদ্রমহিলার চোখের দৃষ্টি কোমল হলো। তিনি বললেন, গাড়িতে একজন বুড়ো মতো ভদ্রলোক বসে আছেন। উনি কে? আমার বাবা, আমার সঙ্গে এসেছেন। তাকে গাড়িতে বসিয়ে রেখেছেন কেন? নিয়ে আসুন, আমি চা বানাচ্ছি, চা খাবেন? ম্যাডাম, আমি চা খাবো না। চা না খেলে অন্য কিছু খাবেন? আপনি কি জানেন আপনার স্যারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল? জানি। সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে, গ্রিনেস বুকে ওঠার মতো ব্যাপার। আমার বিবাহিত জীবন ছিল 1.5 ঘন্টার। স্যার কিন্তু বলেছেন 7 ঘন্টা। উনি তাই বলেছেন? জি। রাত 1:10 বিয়ে হয়েছিল, ভোর 8:10 বিয়ে ভেঙে যায়। তাহলে তো বেশ দীর্ঘস্থায়ী বিয়ে, গ্রিনেস বুকে ওঠার মতো না। ভদ্রমহিলা হাসছেন। হাসলে সব মানুষকেই সুন্দর লাগে। এই মহিলাকে অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে এই মহিলা দূরের কেউ না, কাছের একজন।
শফিক বলল, ম্যাডাম, আমি কি আমার বাবাকে নিয়ে আসব? অবশ্যই। এখন বাজে দুপুর 1:30। দুপুরবেলার অতিথিকে আমি শুধু চা খাইয়ে বিদায় করব, এটা ভাবার কোনো কারণ নেই। দুপুরবেলা আপনারা দুজন আমার সঙ্গে খাবেন। আয়োজন খুব সামান্য, তাতে কি। ফেরার পথে জয়নাল সাহেব ছেলের পাশে বসলেন না, ড্রাইভারের পাশে বসলেন। ড্রাইভারের পাশের সিটটা বসার জন্য সবচেয়ে ভালো। পা ছুড়িয়ে বসা যায়, সামনের দৃশ্য দেখা যায়। ছেলের সঙ্গে না বসার পেছনে আর একটি কারণও আছে। ছেলে হয়তো সিগারেট খাবে, বাবা পাশে বসলে সেটা সম্ভব না। সিগারেট টানতে টানতে ভ্রমণের আলাদা মজা, সেই মজা থেকে ছেলেকে বঞ্চিত করা ঠিক না। একজন আদর্শ পিতার উচিত তার ছেলে মেয়েদের প্রতিটা খুঁটিনাটি দিকে লক্ষ্য রাখা। তিনি তা পারছেন না, কারণ তিনি কোনো আদর্শ পিতা না। আদর্শ পুত্র হওয়া সহজ, আদর্শ পিতা হওয়া সহজ না। তিনি ড্রাইভারের দিকে তাকিয়ে বলেন, ড্রাইভার সাহেব, আপনার নাম কি? ড্রাইভার বলল, স্যার, আমার নাম রঞ্জু। দুপুরে খাওয়া ঠিক মতো করেছেন? জি স্যার। খাওয়া ভালো ছিল না? জি ছিল। বেগুন ভাজি ভালো ছিল না? জি। বেগুন ইংরেজি হলো ব্রিঞ্জাল। বাচ্চা কাচ্চারা সবজির ইংরেজি কম জানে। আলুর ইংরেজি সবাই বলতে পারবে, পটেটো, কারণ আলু তারা খায়। সবজি খায় না, এর জন্য সবজির ইংরেজি জানে না। বেগুনের ইংরেজি বলতে পারবে না, পটলের ইংরেজিও না। বুঝতে পারছেন? জি স্যার। ঢ্যাঁড়সের ইংরেজি বাচ্চারা বলবে লেডিস ফিঙ্গার, মেয়ে মানুষের আঙুল। এটাও ঠিক না। ঢ্যাঁড়সের ইংরেজি হলো ওকেরা। আপনার ছেলে মেয়ে আছে? স্যার, একটা ছেলে। ইংরেজি কেমন জানে? জানি না স্যার, আমি মূর্খ মানুষ, কিভাবে জানবো? একদিন নিয়ে আসবেন আমার কাছে, আমি টেস্ট করে দিই। স্যার, আপনার অনেক মেহেরবানি। আপনার গাড়িতে গান বাজনার ব্যবস্থা আছে? জি স্যার, আছে। গান দিয়ে দেন, গান শুনতে শুনতে যাই। কি গান দেব স্যার? আপনার যেটা ইচ্ছা দেন। ড্রাইভার গান ছেড়ে দিল। জয়নাল সাহেব গানের তালে তালে মাথা দোলাতে লাগলেন। তার কাছে মনে হচ্ছে এই জগতে তার মতো সুখী মানুষ আর কেউ নেই। গানের কথাগুলো তার কাছে ভালো লাগছে। কি সুন্দর কথা। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। জয়নাল সাহেবের মনে হলো তিনি চোখের সামনে ভাটিয়া অঞ্চলের সোনার কন্যাকে দেখতে পাচ্ছেন, যার কেশ মেঘবরণ। সোনার কন্যার সঙ্গে তিনি তার পুত্রবধূ মীরার আশ্চর্য সাদৃশ্য লক্ষ্য করলেন। এরই সাথে শেষ হলো সেদিন চৈত্র মাসের 4র্থ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবং আরও একবার বলছি, আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।